রাতেই নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। 29 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি। প্রথম দফার অ্যাডজুডিকেশন তালিকা প্রকাশ। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে জানবো। সোমরাজ, আমরা দেখেছি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হয় এবং সেখানে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল। সেই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে কত ভোটারের নাম নিষ্পত্তি হলো, কতজনের নাম থাকছে, সেই তালিকা প্রকাশ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়নি, অর্থাৎ প্রকাশ করা হয়নি, তেমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। কিন্তু এটাও তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। সাপ্লিমেন্টারি তালিকার কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিচারকদের অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের সাইন করা যাবতীয় নথি চলে এসেছে। ফলত কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই সাপ্লিমেন্টারি তালিকা তারা প্রকাশ করে দেবেন। মনে করা হচ্ছে 9:30টার মধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অবশ্যই 60 লক্ষেরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে ভোটারদের নথি, যার মধ্যে আজ পর্যন্ত 29 লক্ষের কাছাকাছি অর্থাৎ 29 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন। কিন্তু কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি নিয়ে আজকে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নয়। নির্বাচন কমিশন গোটাটাই ট্যালি করছে এবং তারপরই রাত 9:30টার পর যখন এই তালিকা প্রকাশ করা হবে তখনই গোটা বিষয়টি স্পষ্ট হবে যে কত সংখ্যক অভিযোগের তালিকা আজ প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফে। যদিও কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তাদের কাছে এই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য নেই যে কত নাম বাদ গেল বা কত নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেল। এই তালিকা এখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ নির্বাচন কমিশনের তরফে গোটা কাজটাই করা হচ্ছে। ফলত আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ এবং তার পরবর্তীতে কত সংখ্যক নাম বাদ গেল বা কত সংখ্যক নাম যুক্ত হলো সেই পরিসংখ্যান পাওয়ার জন্য। একেবারে সোমরাজ, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে কত লক্ষের নাম বাদ গেছে, কত লক্ষের নাম অনুমোদিত হয়েছে, তারা কিভাবে জানবেন? অর্থাৎ এই ভোটাররা তারা কিভাবে বুঝবেন যে তাদের নাম অনুমোদিত হয়েছে বা এখনো বিচারাধীন রয়েছে? দেখো, আজকে রাত্রিবেলায় মূলত জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই এই তালিকা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে www.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন প্রথমত তাদের এই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় নাম প্রকাশ করা হচ্ছে নাকি, দ্বিতীয়ত যদি নাম প্রকাশ করা হয় তারা অ্যাডিশন ক্যাটাগরিতে আছেন না ডিলিশন ক্যাটাগরিতে আছেন। এই 3টি পর্যায়ে তারা দেখতে পাবেন। সেটা আজকে শুধুমাত্র অনলাইনেই দেখা যাবে, কারণ আজ রাতে এই তালিকা প্রকাশ করার পর আগামীকাল জেলা শাসকদের কাছে সেই তালিকা পাঠানো হবে। তারপর জেলা শাসকরা এই তালিকা ছাপাবেন, ছাপানোর পর সেই তালিকা তারা বুথে বুথে টাঙাবেন। ফলত মনে করা হচ্ছে আগামীকাল বিকেলের আগে এই তালিকা বুথে বুথে পাওয়া যাবে না। তাই আপাতত এই সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফার তালিকা প্রকাশ হওয়ার পর অনলাইনেই দেখা যাবে। আগামীকাল দুপুর বা বিকেলের পর অফলাইনে অর্থাৎ বুথে বুথে দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যাদের নাম এই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হবে। বেশ সোমরাজ, আরো একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে আর আধ ঘন্টার অপেক্ষা, অর্থাৎ ঠিক 9:30টার পরেই এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। কিন্তু যাদের নাম বাদ যাবে তারা কি করবেন? দেখো, যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই তুমি দেখেছো সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে এই ট্রাইব্যুনাল তৈরি করেছে। জেলাভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এই ট্রাইব্যুনালের কাজ দ্রুত শুরু করার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি লিখেছেন এবং বলেছেন এই যে ট্রাইব্যুনাল তৈরি হবে তার জন্য অফিস খুঁজতে হবে, অর্থাৎ কোথায় হবে এই ট্রাইব্যুনালের কাজ সেই জায়গা খোঁজার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরের পাশাপাশি যদি কোনো বেসরকারি বিল্ডিংও পাওয়া যায় যেখানে ভাড়া নেওয়া যেতে পারে এই ট্রাইব্যুনালের কাজের জন্য, এই সংক্রান্ত বাড়ি বা জায়গা ইতিমধ্যেই জেলায় জেলায় খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বাড়ি পাওয়া গেলে তারপরে কর্মচারী নিয়োগ করা হবে, আধিকারিক নিয়োগ করা হবে এবং তারপরেই ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে। তার আগে অবশ্য বিচারকরা অর্থাৎ প্রাক্তন বিচারপতি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সংশ্লিষ্ট জেলায় গিয়ে গোটা এলাকাটি পরিদর্শন করবেন, গোটা বিল্ডিংটি পরিদর্শন করবেন। তারপরে তাদের তরফে সম্মতি পাওয়া গেলে তারপরেই শুরু হবে ট্রাইব্যুনালের কাজ। ফলত মনে করা হচ্ছে এই যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আজকে প্রকাশ হবে বা দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশ হবে, এই প্রকাশের পরপরই ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাচ্ছে না। অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কথা থেকেই তা স্পষ্ট। সঙ্গে থাকো সম্রাজ। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং এই জায়গা থেকে সোমরাজের থেকে একবার বোঝার চেষ্টা করব। সোমরাজ, বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু ট্রাইব্যুনালে দেরি, তবে প্রশ্ন হচ্ছে যে এই ট্রাইব্যুনাল নিয়ে কমিশনের অবস্থান কি? কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যা বলছেন তাতে তো এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। একদমই, দেখো যে জায়গাটা মূলত এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের কাজের জন্য জায়গা তৈরি, অর্থাৎ জায়গা বাছাই, সেই জায়গা বাছাইয়ের পর দ্বিতীয়ত হচ্ছে কর্মী নিয়োগ, আধিকারিক নিয়োগ, তৃতীয়ত হচ্ছে তার আগে যে প্রাক্তন বিচারপতিরা সংশ্লিষ্ট জেলায় ট্রাইব্যুনালে কাজ করবেন তারা সেই জায়গায় গিয়ে পরিদর্শন করবেন। তাদের যদি মনে হয় যে এই জায়গায় ট্রাইব্যুনাল তৈরি করা যেতে পারে তারপরে তারা সম্মতি দেবেন, সম্মতি দেওয়ার পর ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। ফলত আপাতত কবে ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে বা রাজ্যে ভোটের নমিনেশনের আগে ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে নাকি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্তত আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তা স্পষ্ট করতে পারেননি। তবে তিনি এটাও জানাচ্ছেন যে তারা দ্রুত গতিতে কাজ করার চেষ্টা চালাচ্ছেন যাতে দ্রুত এই ট্রাইব্যুনাল শুরু করা যায়। এবারে যেটা প্রশ্ন আসে, রাজ্যে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট, তার আগেও কি ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে? সেক্ষেত্রে কমিশন জানাচ্ছে তারা মনে করছেন যে তার আগে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসে, যদি ভোটের আগে ট্রাইব্যুনালের কাজ শুরু হয় তারপরে যাদের নিষ্পত্তি হবে তারা কি আদৌ ভোট দিতে পারবেন? এই প্রশ্নটা আসে। অবশ্য এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কমিশনের কাছে নেই। কমিশন গোটাটাই কলকাতা হাইকোর্টে অর্থাৎ আদালতের ওপর দিয়েছেন। আদালতে তারা বলছেন যে আদালত যেটা সিদ্ধান্ত নেবে, কারণ এখন তাদের হাতে কোনো বিষয় নেই, গোটাটাই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে কাজ চলছে। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এক্ষেত্রে শুধু কাজ গোটাটাই কার্যকরী করা, অর্থাৎ হাইকোর্টের তরফে যা যা নির্দেশ আসবে সেগুলি তারা ইমপ্লিমেন্ট করছেন। এটাই একমাত্র তাদের এখন ভূমিকা, যে ভূমিকার কাজ তারা এখন করছেন। ফলে তো গোটাটাই তারা এখন আদালতের ওপর ছেড়ে দিয়েছেন, যে আদালত যেভাবে বলছে তারা সেভাবেই কাজ করছেন। বেশ, হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। ট্রাইব্যুনালের জন্য অফিস খুঁজতে মুখ্য সচিবকে চেয়েছে রাজ্য সিইও। জেলা ভিত্তিক অফিস খোঁজার নির্দেশ কমিশনের। 19 অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। যাতায়াতের সুবিধা হবে এমন জায়গায় অফিস খোঁজার নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে কাজে কর্মী প্রয়োজন, কর্মী খুঁজতেও নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
অন্যদিকে এসআইআর আতঙ্কে বিচারাধীন ব্যক্তির মৃত্যু, নামবাদের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের মালকুঞ্জার এই ঘটনা। মৃত আব্দুল হাদি সহ পরিবারের কয়েকজনের নাম বিচারাধীন। তো এসআইআর আন্ডার রেজিস্ট্রেশন নাম আছে না, তার জন্য প্রধান দাদুর কাছে গিয়েছিল সকালে, যে বলেছে যে কি হবে, আমার এসআইআর নাম আছে, বিচারের নাম ঠিক হবে কি হবে, এই নিয়ে খুব টেনশন করতো। মাঠে ঘাটে যেত, আমাদেরকেও বলতো যে কি যে হবে, আমাদের সব এসআইআর নাম আমাদের কোথায় পাঠাবে নাকি, এই নিয়ে প্রচন্ড টেনশন করতো। তার সাথে আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বয়স কত? বয়স 49। আমার ছোট ভাই, ওটা এসআইএর নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে বাবা আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরে আছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারবো না। আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেল। নতুন ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ যাবে তাঁরা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর এই নিয়ে আইনি সাহায্য করবে তৃণমূল। রবিবার ভবানীপুরের কর্মী সভা থেকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আইনজীবীদের নিয়ে তৈরি করে ফেলেছে একটি দল। এসআইআরের পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীনদের বিচার করেছেন বিচারপতিরা। 23শে মার্চ সোমবার ফের তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা। এই নতুন তালিকায় যাঁদের নাম বাদ তাদের আইনি সাহায্য করবে তৃণমূল। তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এই আইনি সহায়তা। নাম বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়বেন তৃণমূলের নেতাকর্মীরা। যাদের নাম বাদ তাদের বাড়ি পৌঁছে যাবেন, নির্দিষ্ট জায়গায় তারা আবেদন করবেন, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। এ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একটি দল তৈরি করেছে তৃণমূল। এটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি, ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। রবিবার ভবানীপুরে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম বাদ গেলে আইনি সাহায্য করবে তৃণমূল। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন তৃণমূল কর্মীরা। ভোটাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টে গিয়েছি, ট্রাইব্যুনালও তৈরি হয়েছে, আদালত থেকে রাজপথ, আমরাই পাশে থেকেছি, আমরাই লড়েছি। নেত্রীর নির্দেশ মতো আসরে নেমে পড়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা এইসব ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন জানানো যাবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে অবস্থায় সাহায্য করা হচ্ছিল সেটি নির্বাচনের আগে, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যে নাম বাদ যেতে চলেছে সেখানে এই সাহায্য করার মধ্যে দিয়ে আসলে পাশে আছি এই বার্তাই গোটা রাজ্য জুড়ে পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর এর নাম বাদের সংখ্যা নিয়ে কি সুর বদল শুভেন্দুর? এসআইআর এর শুরুতে 1 কোটির বেশি নাম বাদের দাবি। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। এসআইআর এর নাম বাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ বিরোধী দলনেতা। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না।
বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে বিজেপি। বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন সুর বদল, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে। পুলিশকে ওঠবোস করানোর হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ। খড়গপুর টাউন থানার সামনেই আইসিকে হুঁশিয়ারি পদ্মপ্রার্থীর। বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশকে পাল্টা হুঁশিয়ারি दिलीप घोष यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा के ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं ही बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। दिलीप घोष के पाल्टा कटाक्ष कुणाल घोषे। দিলীপ ঘোষ আবার একটু ভেসে থাকতে চাইছেন, ওনাকে ওই এলাকা থেকে বিজেপি সরিয়ে দিয়েছিল, সিটিং এমপি তাকে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করার পর দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে। উনি একটু পুরনো ফর্মে ব্যাট করতে চাইছেন, কিন্তু ওনার আসলে কहीं पे নিগাহে कहीं पे নিশানা, উনি কিন্তু নিশানা করছেন বিজেপির রাজ্য নেতাদের, কারণ রিঙ্কু বৌদিকে টিকিট দেয়নি, বলতে পারছে না তো, তাই অন্যদিকে তাকিয়ে বলছেন মারবো মারবো। আপনাকে বুঝে নিতে হবে ওটা বলছে বিজেপি রাজ্য নেতাদের। অন্যদিকে ভোটের বাংলায় ফের গরম ভাঙড়। রবিবার রাতে দেওয়াল দখল নিয়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ে এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তাঁর লড়াই আইএসএফ এর নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে। শওকত ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসনে আইএসএফ প্রার্থী করল আরাবুল ইসলামকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোটের আগে আবারও গরম। রবিবার রাতে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। অভিযোগ দেওয়াল দখল নিয়ে বড়ালি মাঝের পাড়ায় গন্ডগোলের সূত্রপাত, সেখান থেকে সংঘর্ষ, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কয়েকদিন আগেই ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এ নিয়ে আইএসএফ তৃণমূল তরজা চরমে ওঠে। প্রার্থীর লড়াইয়েও এবার ভাঙড় গরম। ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি এবারেও ভাঙড় থেকেই লড়বেন। নওশাদের লড়াই তৃণমূলের শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, সেখানে এবার তৃণমূল ছেড়ে যাওয়া আরাবুল ইসলামকে দাঁড় করিয়েছে আইএসএফ। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে, আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় যাব। 2006-এ ভাঙড়ে একটা সময় তিনি এমএলএ হয়েছিলেন, তারপর থেকে কি করেছেন সেটা ভাঙড়ের মানুষ জানে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কতটা গাদ্দারি করেছে সেটা ভাঙড়ের মানুষ জানে। কে প্রার্থী ওটা নিয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি। একটা সময় ভাঙড়ে ছিল আরাবুল ইসলামের দাপট, তখন তিনি তৃণমূলে, পরে সেই জায়গায় দাপট বাড়ে শওকত মোল্লার। কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। ভোটের মুখে তিনি যোগ দেন আইএসএফে। সোমবার তাকে ক্যানিং পূর্বের টিকিট দেয় আইএসএফ, যে আসনে গতবার জেতেন তৃণমূলের শওকত মোল্লা। এবার তিনি লড়ছেন ভাঙড় থেকে। ক্যানিং পূর্ব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা নেই। বাহারুলের মতো একটা যোগ্য ছেলেকে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বলেছে দাদা তোমরা ভাঙড়ে লড়াইটা করো, ক্যানিং পূর্বটা আমাদের হাতে ছেড়ে দাও, বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব হচ্ছে আমাদের। তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যে দলের সঙ্গে গাদ্দারি করেছে, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার যোগ্য জবাব দেবে 4 তারিখে, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি যখন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব না, এটা আপনারা ভেবে রাখবেন। আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে, আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় যাব। সোমবার প্রার্থী ঘোষণার পর ভাঙড়ে আবির খেলায় মাতেন আইএসএফ কর্মীরা। অভিযোগ সেই সময় তারা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালান, যা মানতে নারাজ আইএসএফ। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার থেকে ব্রিগেডের সমাবেশ। অভিযোগ
300 টাকা দিয়ে দিনমজুরকে আনা হয়েছিল মোদির সভায়, আর সভা শেষে তাঁকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। চাঞ্চল্যকর এই অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, আর ওই দিনমজুরের হয়রানির এক শেষ। ভুল ট্রেনে তিনি চলে যান বিহার, সেখানে বাংলা বলাই জোটে মার, শেষমেশ পুলিশের সাহায্যে ঘরে ফেরা। ওলান দিয়ে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো, চলো যাই, ঘুরে দেখে আসবো। 14ই মার্চ ব্রিগেডে সভা করেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার থেকে সেই সভায় গিয়ে বিপদে। আতঙ্ক কাটছে না আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মনের। কুমারগ্রামের ভলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোমনাথ বর্মন দিনমজুরি করে পেট চালান। তার অভিযোগ, ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার জন্য এলাকারই এক বিজেপি কর্মী তাকে জোর করেন, 300 টাকা দেন, খাবার দাবার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। দিনমজুর এতে রাজি হন। আলিপুরদুয়ার থেকে আসেন ব্রিগেড সমাবেশে। অভিযোগ, সভা শেষে তাকে নিয়ে আর ফেরেননি ওই বিজেপি কর্মী। কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে দিনমজুর সোমনাথ বর্মন হাওড়া স্টেশনে চলে যান। সেখান থেকে উঠে পড়েন ভুল ট্রেনে, চলে যান বিহারের কিষানগঞ্জ। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় জোটে বেদম মার। দিনমজুরকে উদ্ধার করে পুলিশ, তারপর তিনি কিষানগঞ্জ থেকে কুমারগ্রামের বাড়িতে ফেরেন। ওলান দিয়ে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো, চলো যাই, ঘুরে দেখে আসবো। করে গেলাম, মিটিং শুরু হলো, মিটিংটা দেখলাম, মিটিংয়ের দিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে স্টেশনে বসে আছি। ওরা আছে আমাকে ছেড়ে কেউ কোথায় গেছে নাই। তারপরে আমি তো একা নাকাল হয়ে গেলাম। ওরা আমি বিহারে ট্রেনে উঠছি, বিহারে পাইছি। বিহারে আসিয়া ওরে ওই জায়গার পাবলিক লোকে সেবা দ্বারা বইলে আমি পুরা দমে পিটাইছি। তো আমি বলছি আমি মিটিংয়ে আসছি, তাছাড়া পুরো আগে পিটান। তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে থানাতে রাখছে। মারধরের জেরে অসুস্থ সোমনাথ রবিবার তার বাড়ি যান স্থানীয় তৃণমূল নেতারা। দিনমজুরকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যে যখনই শুনছে যে বাংলা ভাষাভাষী যে কথা বলে তাকে বাঙালি বলে আর অকথ্য ভাষায় মানে এমন মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম। দুঃখজনক ঘটনা এটা, যে এইভাবে আঘাত পেয়েছে উনি, হ্যাঁ, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে তলার মাটি সরে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ভোটের বাংলায় ফের গরম ভাঙড়। রবিবার রাতে দেওয়াল দখল নিয়ে আইএসএফ আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙড়ে এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তার লড়াই আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। শওকতের ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসনে আইএসএফ প্রার্থী করল আরাবুল ইসলামকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোটের আগে আবারও গরম। রবিবার রাতে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, দেওয়াল দখল নিয়ে বড়ালি মাঝের পাড়ায় গন্ডগোলের সূত্রপাত। সেখান থেকে সংঘর্ষ, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কয়েকদিন আগেই ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এ নিয়ে আইএসএফ তৃণমূল তরজা চরমে ওঠে। প্রার্থীর লড়াইয়েও এবার ভাঙড় গরম। ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি এবারেও ভাঙড় থেকেই লড়বেন। নওশাদের লড়াই তৃণমূলের শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, সেখানে এবার তৃণমূল ছেড়ে যাওয়া আরাবুল ইসলামকে দাঁড় করিয়েছে আইএসএফ। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি
আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভা যাব। 2006-এ ভাঙড়ে একটা সময় তিনি এমএলএ হয়েছিলেন, তারপর থেকে কি করেছেন সেটা ভাঙড়ের মানুষ জানে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কতটা গাদ্দারি করেছে সেটা ভাঙড়ের মানুষ জানে। কে প্রার্থী ওটা নিয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি। একটা সময় ভাঙড়ে ছিল আরাবুল ইসলামের দাপট, তখন তিনি তৃণমূলে, পরে সেই জায়গায় দাপট বাড়ে শওকত মোল্লার। কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। ভোটের মুখে তিনি যোগ দেন আইএসএফে। সোমবার তাকে ক্যানিং পূর্বের টিকিট দেয় আইএসএফ। যে আসনে গতবার জেতেন তৃণমূলের শওকত মোল্লা, এবার তিনি লড়ছেন ভাঙড় থেকে। ক্যানিং পূর্ব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা নেই। বাহারুলের মতো একটা যোগ্য ছেলেকে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বলেছে দাদা তোমরা ভাঙড়ে লড়াইটা করো, ক্যানিং পূর্বটা আমাদের হাতে ছেড়ে দাও, বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব হচ্ছে আমাদের। তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যে দলের সঙ্গে গাদ্দারি করেছে, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার যোগ্য জবাব দেবে 4 তারিখে, সেটা আপনারা বুঝতে পারেন। আমি যখন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব না। এটা আপনারা ভেবে রাখবেন আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভা যাব। সোমবার প্রার্থী ঘোষণার পর ভাঙড়ে আবির খেলায় মাতেন আইএসএফ কর্মীরা। অভিযোগ সেই সময় তারা তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালান, যা মানতে নারাজ আইএসএফ। নিউজ 18 বাংলা।